বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য এবং ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মোশতাক হোসাইন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আর মাত্র 8 দিন বাকি জাতীয় সংসদ নির্বাচনের। আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাইছি যে কেমন দেখছেন আসন্ন নির্বাচন বা এই নির্বাচনের যে রোড সেই রোড আমরা ক্যাম্পেইন কেমন দেখছেন, পারস্পরিক বাকবিতণ্ডা কেমন মনে হচ্ছে সব মিলিয়ে ডক্টর আসাদুজ্জামান রিপন? বাকবিতণ্ডা বলতে আমি যদি এভাবে বলি, জামাত ইসলামের তরফ থেকে একটু মানে সুর বা স্বর একটু চড়া আমার কাছে মনে হলো তাদের জোটের তরফ থেকে, যদিও নাম উল্লেখ করে না, একটি দল একটি গোষ্ঠী এভাবে পাবলিক রেফারেন্সে কথাগুলো বলে। তো অবশ্যই এটা বলা একটা কারণ আছে, তারা একটু, আমার যেটা ধারণা, তারা গত কয়েকদিন ধরে একটু চাপের মধ্যে পড়েছে। জামাতের আমিরের একটা এক্স হ্যান্ডেলে তার একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে, যেটা অবশ্য জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে এটা তিনি বলেননি, এটা হ্যাক করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। অন দ্য আদার হ্যান্ড আমাদের দলের তরফে আমাদের পক্ষে যারা মানে কথা বলেছেন এবং অন্যরা তারা বলছেন যে কথাটা তিনিই বলেছিলেন, মানে লেখাটা তারই, কিন্তু অবস্থা ভেদে এখন একটা ব্যাপক মানুষের মধ্যে প্রতিক্রিয়ার কারণে এটা হ্যাক করা মানে ঘটনা ঘটেছে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট এত তাড়াতাড়ি এটা রেস্কিউ করা যায় না, এটা নিয়ে মানে একেবারে মানে প্রযুক্তিগত ব্যাখ্যা অনেকেই দিয়েছেন। ফলে একটা হ্যাকাহিকির ঘটনা, যদি হ্যাকাহিকি বলে কোনো শব্দ নাই, মানে আমি জাস্ট সার্কাস্টিক্যালি বললাম যে রাজনীতি একটা হ্যাকাহিকির ঘটনা ঘটে গেল। এটা কোন জায়গায় যে ঠেকবে, কিন্তু সেটা শেষ হতে না হতে তিনি আবারও বলেছেন যে জিয়াউর রহমান কর্নেল ওলি স্বাধীনতার ঘোষণা করেছিলেন রিভোল্ট বলে চট্টগ্রাম থেকে। হ্যাঁ, তো ফলে মানে এই যে ইতিহাসের যে মানে ঐতিহাসিক সত্য, সেটা হচ্ছে যে আপনার জিয়াউর রহমানই যে মানে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করলেন, যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স, এটা তো সে 73 সালে জিয়াউর রহমানের লেখা। এবং আপনার ওই রিভোল্ট সেটা 73 সালেই লেখা। দৈনিক বাংলায় তার যে সাক্ষাৎকার যেটা ছাপা হলো, বিচিত্রায় তার যে সাক্ষাৎকার ছাপলো, লেখা, এবং বাংলা একাডেমিতে মানে তিনি আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি মানে বক্তব্য রেখেছিলেন অ্যাট দ্যাট টাইম, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে। তো ফলে এতদিন পরে এই জামাতের আমিরের যে নতুন বয়ান, স্বাধীনতার যাদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করার অভিযোগ, গণহত্যায় অংশগ্রহণকারীর সহযোগী হিসেবে অভিযোগ, তারা কে ঘোষণা দিয়েছেন সেই বর্ণনার চেয়েও যেটা জরুরি ছিল, সেটা হচ্ছে যে তাদের কৃতকর্মের জন্য। আরেকটা বিষয় বোধহয় লক্ষ্য করেছেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে, জামাতের ঢাকা 17 আসনের একজন প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশ কালে তার যে বক্তব্যটা খুবই বানিয়ে ছিল আপনার, মানে অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড ছিল, আই মাস্ট সে। এটা মানে উনি 17 প্রার্থী বটে এবং সেই 17 আসনটি ঢাকা ক্যান্টনমেন্টের যারা বসবাস করেন তারাও সেই আসনের ভোটার, কিন্তু দ্য ওয়ে তিনি সুর চড়িয়ে মানে বক্তব্য রেখেছেন, এটা আমার কাছে মনে হয় যে যারা সোশ্যাল মিডিয়াতে যারা এনগেজ থাকেন তারা এটা খুব মানে ভালোভাবে দেখেননি, ভালোভাবে দেখার কোনো কারণ নেই। কারণ একটা মানুষ এখনও সংসদ সদস্য হননি বা জনগণ তাকে নির্বাচিত করেনি, তার আগেই সেনাবাহিনী তো দেশের জনগণের একটি অংশ, এটা তো একটা বিচ্ছিন্ন দ্বীপ না। ক্যান্টনমেন্ট আমাদের প্রতিরক্ষা কেন্দ্রিক একটা প্রতীক বটে, কিন্তু সেখানকার বাসিন্দা মানে ওখানকার সৈনিক বলেন, জওয়ান বলেন, কর্মকর্তা বলেন, তাদের উদ্দেশ্যে তিনি যেই বক্তব্যটি দিয়েছেন এটা খুবই অনভিপ্রেত ছিল। এবং এটা আমার মনে হয়, যদি আমি ভিডিওটা দেখেছি, সব মিলিয়ে নির্বাচনের যে নির্বাচনী সড়ক আপনি কেমন দেখছেন? আগামী 8 দিন কেমন যাবে বলে মনে হচ্ছে 12 তারিখ পর্যন্ত? এখানে আসলে আমাকে যেটা মনে হচ্ছে মূলত আপনার মানে প্রতিযোগিতাটা মূলত দুটো জোটের মধ্যে, দুটো জোট না, বিএনপি ফর্মালি কোনো জোট করেনি, কয়েকটি মানে অন্য কয়েকটি মানে সহযোগী কিছু রাজনৈতিক দলকে তারা আসন ছেড়েছে বটে। তো বলা যেতে পারে বিএনপি ভার্সেস আপনার মানে
মানে 11 দলীয় যে লড়াইটা, সেই লড়াইটা হচ্ছে। তো সেই লড়াইটা অনেক জায়গাতেই আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি আমার নিজের জেলার কথা যদি বলি, সেখানে এটা খুবই দৃশ্যমান নয়। ঢাকা শহরে যদি বলি, মানে অন্যান্য বারের মতো যেই আপনার নির্বাচনী যে আবহটা, এবারে সেই নির্বাচনী আবহটা ঠিক সেইভাবে আমার কাছে, মানে আমি ঠিক সেভাবে দেখছেন না আপনি? মানে সেভাবে উত্তাপ বোধ করছি না। এটার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে এটা তো আসলে বলা যেতে পারে যে মানে আপনার 24 আগস্টের যারা মানে যেই অভ্যুত্থানটি সূচিত হচ্ছে 5ই আগস্টের, সেই অভ্যুত্থানের সংগঠনকারী যারা তাদের মধ্যেই তো মানে নির্বাচনটা, পলাতক লীগের তো মানে এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগও নেই। সুতরাং পলাতক লীগ না থাকার কারণেই যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হচ্ছে না, এই কনসেপ্টে কিন্তু বিশ্বাস করি না। আমি যেটা মনে করি যে স্বাধীনতার বিরোধিতা করার কারণে 73 সালে যেমন স্বাধীনতা বিরোধী দলগুলো লাইক মুসলিম লীগ, লাইক জামাত ইসলাম, নিজাম ইসলাম অ্যান্ড আদার পার্টিস, যারা ওই সময়টা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য ছিল না। আমরা যদি ইউরোপের দিকেও তাকে, জার্মানির দিকেও যদি তাকে, সেখান থেকে হিটলারের পার্টি নির্বাচনে অংশগ্রহণ মানে করার উপযুক্ততা হারিয়েছে। ফলে ইউরোপে যেমন নির্বাচনে হিটলারের পার্টি ছাড়া নির্বাচনের মানে ইনক্লুসিভ মানে অ্যাপ্রোচটার যেমন কোনো ঘাটতি হয়নি, বাংলাদেশেও 73 সালে যে মানে আপনার নির্বাচনটা হয়েছিল এবং যেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ বাংলাদেশের সংবিধানটাকে অনুমোদন দিয়েছে, সেই নির্বাচনটাকে আমি মনে করি না সেটা কোনোভাবে একটা ফ্লড ইলেকশন অথবা মানে আপনার ইনক্লুসিভ ইলেকশনের বাইরে, তা মনে করি না। তো বাংলাদেশের প্রস্তাবিত যে ইলেকশনটা 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হচ্ছে, সেই ইলেকশনটায় পলাতক লীগের অংশগ্রহণ থাকছে না বটে, থাকার সুযোগও নেই। তৎসত্ত্বেও যদি নির্বাচনটি মানে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে করা সম্ভব হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন নিয়েও মানে প্রশ্ন ওঠার সুযোগ থাকা উচিত নয়। ডক্টর মুশতাক হোসেন। জি, নির্বাচনে সাধারণ জনগণ এখনও ওরভাবে সম্পৃক্ত হয়, তবে দলের কর্মীদের মধ্যে কিছুটা আমরা আড়মোড়া ভাঙতে দেখছি। দলীয় কর্মীরা সক্রিয়, তাদের সাপোর্টারদের মধ্যেও তার ঢেউ লাগছে। নানা কারণেই যারা একটু মানে পত্রিকার পাঠক বা ইউটিউব দেখেন নিয়মিত, তাদের মধ্যে এখনও সন্দেহ আছে বা রাজনৈতিক কর্মীদেরকে ইলেকশন হবে কি না। আমি প্রথম থেকে যদি বলে আসছি, ইলেকশন তো অবশ্যই হবে, কারণ ইলেকশন না হলে যে সমস্ত বিকল্প খোলা আছে সবার জন্যই সেটা খারাপ। হ্যাঁ, রাজনৈতিক দল, প্রশাসন বা বিভিন্ন প্রতিরক্ষা বা আইনশৃঙ্খলা বাহিনী যারা করছেন, বা যারা নির্বাচনের বাইরে নির্বাচনে যারা আসতে চাননি এই সরকারের অধীনে, তাদের কারোর জন্যই এই নির্বাচনটা না হলে ভালো যেহেতু হবে না, বিকল্পগুলো সবগুলোই নেতিবাচক, কাজে ইলেকশনটা হতে হবে। তবে ইলেকশন আমরা আশা করি ভালো ইলেকশন হবে, তবে আমি অত আশাবাদী নই। ইলেকশন হবে, হয়তো এটা শতাব্দীর সেরা নির্বাচন হতে নাও হতে পারে, যেটি ডক্টর বলেছেন। আমি এই বিষয়ে খুব একটা আশাবাদী না, সেটাই আমার মনে হয়। তো দেখা যাক, সামনে তো সময় আছে। যদি জনগণকে সম্পৃক্ত করতে পারে রাজনৈতিক দলগুলো, প্রতিযোগিতা যদি সমান সমান হয়, তাহলে নির্বাচনটা হয়তো জনগণের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হবে। আর প্রতিযোগিতা যদি সমান সমান না হয়, শক্তিশালী প্রতিপক্ষ না থাকে, অনেকটা যদি মানুষ আগে থেকেই জেনে যায় যে ইলেকশনে কে জিততে যাচ্ছে, সেক্ষেত্রে অত উত্তেজনা নাও হতে পারে। হ্যাঁ, কাজে এই সব বিষয়ে বিবেচনা করার আছে। প্রতিযোগিতামূলক একটা আনসার্টেনিটি, অনিশ্চয়তা যদি থাকে, সেখানে মানুষ আগ্রহী হয়, কারণ সবাই জনগণের সমর্থন নেবার জন্যে আরও বেশি মানে গুরুত্ব দিয়ে তারা কাজগুলো করবে, নানা রকম টেকনিক করবে। তো সেটা আমার মনে হয় এখনও সামনে সময় আছে, যখন মানুষ নিশ্চিত হয়ে যাবে নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাব। সেটা একটা গণভোট চাপিয়ে দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় এবং আমি বলি অসাংবিধানিক। এটা নিয়েও সন্দেহটা আছে যে গণভোটে যদি ফলাফল অধিকাংশ মানুষ মনে করে আমার মতে যে এটা ভোট তারা জিতিয়ে আনবে, তো এরকম যদি আছে, গণভোটটা তো তাৎপর্য হারাচ্ছে। এই গণভোটটা তো ওপেন হওয়া উচিত, হ্যাঁ এবং না উভয় পক্ষেই যুক্তি থাকবে। আর আমাদের দল বা যেটা আমরা বলছি, গণভোটটাই প্রত্যাহার করা উচিত। এই গণভোট
একটা ঐক্যমত কমিশন একটা ঐতিহাসিক কাজ করেছে। রাজনৈতিক দলগুলো সংবিধান, নির্বাচন, অন্যান্য বিষয়ে, সংস্কারের বিষয়ে কার কী মত সেটা সবাই দেখেছে, জেনেছে, লিপিবদ্ধ হয়েছে এবং কতগুলো ঐক্যমত হয়েছে। সেই ঐক্যমতের বাইরে গিয়ে সরকারের ইচ্ছায় বা দুই একটি দলের ইচ্ছায় যেগুলো দ্বিমত সহ সেগুলো সহ গণভোটে যাচ্ছে। যেমন আমাদের দল অধিকাংশ সংস্কার আমরা পক্ষে, কিন্তু যেটা বিপক্ষে সেখানে বিপক্ষে কথা বলার তো জায়গা নেই, অন্যান্য দলের অবস্থা তাই। তো সেক্ষেত্রে এটা একটা গোঁজামিল, অপ্রয়োজনীয় এবং শুধুমাত্র কাউকে খুশি করার জন্য না। আমাদের একটা সন্দেহ হচ্ছে গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করবার জন্য গণভোটটা ব্যবহৃত হতে পারে কিনা। ইতিমধ্যে সরকার তো গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার। এটা ইতিমধ্যে নির্বাচন কমিশন অত্যন্ত সঠিকভাবে বলেছে এটা অবৈধ এবং সরকারি কর্মকর্তারা কোনো দলের পক্ষে যেভাবে থাকতে পারবে না, গণভোটে হ্যাঁ এবং না এর পক্ষে থাকতে পারবে না। খুবই একটা তারা চমৎকার কথা বলেছে। তো এই কারণে সন্দেহটা আছে যে গণভোটটা প্রয়োজনীয় হতে পারত। জাতীয় সংসদে সংবিধানের কতগুলো মৌলিক সংস্কার যেগুলো প্রয়োজনীয় সেটা অনুমোদিত হওয়ার পরে জাতীয় সংসদ 2/3 আসনে দ্বিতীয়াংশ ভোটে যদি অনুমোদিত হয়, মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করার আগে আপনার সেখানে গণভোটটা হতে পারে, যেমনটি 1991 সালের নির্বাচনের পরে হয়েছিল। কাজেই এটা একটা কারণ যারা বোদ্ধা মহল, যারা এগুলো নিয়ে চর্চা করেন বা সংশ্লিষ্ট, যে এই গণভোটটা যে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সংসদ নির্বাচনের দিনই, এটাও একটা মানে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। তবু আমি ব্যক্তিগতভাবে আশাবাদী নির্বাচনটা হয়ে যাবে। গণভোটের ফলাফল যাই হোক না কেন, আমার কাছে খুব একটা পার্থক্য মনে হচ্ছে। যদি হ্যাঁ ভোট জিতে বিশাল কিছু হয়ে যাবে বিষয়টি তা না, কারণ জাতীয় সংসদই অনুমোদিত হতে হবে। এমনকি গণভোটের যেই আদেশ, রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না, অধ্যাদেশ জারি করতে পারেন। এটা কোনো সামরিক সরকার নয়, এটা একটা সংবিধান সম্মত সরকার, জনগণের অভিপ্রায়ের সরকার। কাজেই এটা তো অধ্যাদেশটা কিন্তু আবার এই জাতীয় সংসদে পাশ করতে হবে। গণভোটের আদেশটা অধ্যাদেশে পাস না করলে 180 দিন পর অটোমেটিক বাতিল হয়ে যাবে, পাস বলে গণ্য হবে। কাজে সেক্ষেত্রে সংসদ নির্বাচনটাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু এবং গণভোটে হ্যাঁ বা না যেই যে জয়যুক্ত হোক না কেন, মানুষ দেখেছে যে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কি কি প্রতিশ্রুতি দিয়েছে, কি কি একমত। ধরুন নির্বাচনে গণভোটে না জয়যুক্ত হলো, তাই আমার দল যেটা আমি এখানে অ্যাগ্রি করেছি ঐক্যমত কমিশনে অবশ্যই ফাইট করবো সংসদের ভেতরে এবং বাইরে। আশা করি অন্যান্য দল তাই করবে। এবং গণভোট যদি হ্যাঁ হয় বিষয়টা তাই, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যে সমস্ত হ্যাঁ ভোটের মধ্যে ঢুকিয়েছে, তারা নিশ্চয়ই সংসদের ভেতরে সেই নোট অফ ডিসেন্টটা তুলে ধরবে, তাকে বাধ্য করা যাবে না। কাজে এইটা তো মানে এইটা একটা আমাদের সাধারণ বা জাতীয় সংসদ নির্বাচনের উপরে এটা একটা কিন্তু প্রশ্ন হয়ে ঝুলে আছে। তবে জনগণের সুস্পষ্ট রায় যদি জাতীয় সংসদ নির্বাচনে হয়, এইসব সংখ্যা টঙ্কা সবগুলো আমার মনে হয় উড়ে যাবে। ধন্যবাদ। একদিন 2 ভোট। হ্যাঁ, মোস্তাকবাদ যেটা বললেন যে আপনার যদি হ্যাঁ জয়যুক্ত হয়, মানে তো পার্লামেন্টে একটা হ্যাঁ জয়যুক্ত হওয়ার দীর্ঘদিনের রেওয়াজ ছিল, সেই অর্থে আমি বলছি গণভোট যদি হ্যাঁ ভোট বেশি পায়, তাহলে যেই এখন আপনি যেটা বললেন যে নোট অফ ডিসেন্টগুলো সহই তো আপনার আছে, ওটা তো মানে নোট অফ ডিসেন্ট আকারে নেই, প্রস্তাব আকারে আছে। তাহলে সেখানে ধরুন আমাদের দলের কথাই চিন্তা করুন, আমাদের যেই বিষয়গুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, এই সমস্ত বিষয়গুলো যখন হাতে জয়যুক্ত হয়ে গেল, তখন কি আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা জোরে আমরা ইচ্ছে করলেই কি আমরা সেটা করতে পারবো? অবশ্যই জাতীয় সংসদ সার্বভৌম এবং গণভোট কখনো জাতীয় সংসদকে চাপিয়ে দিতে পারে না, এই ধরনের গণভোট। হ্যাঁ, কাজেই গণভোট আমি আপনাকে যদি এভাবে আর্গিউ করি, জাতীয় সংসদ রিপ্রেজেন্ট করছে জনগণের পক্ষ থেকে 300 জন মানুষ, আর গণভোটে অংশ নিচ্ছে দেশের সকল ভোটার। সুতরাং গণভোটে জনগণের সম্মতি, জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়ের থেকে ওই 300 জন মানুষের অভিপ্রায় বেশি হতে পারে না। দেখুন আমি বলি, জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসক ছিলেন, তিনি একটা গণভোট করেছিলেন। জাতীয় সংসদে এই 2/3 ভোটে সেটা পাশ করতে হয়েছে। হ্যাঁ, সেটা যদি জাতীয় সংসদ 2/3 ভোটে রিজেক্ট করে দিত, তাহলে সেটা কিন্তু মূল্য থাকতো না। জেনারেল এরশাদ সামরিক শাসক ছিলেন, তিনি তার শাসনের পক্ষে গণভোট চেয়েছেন, মানে সম্মতি চেয়েছেন। 2/3 ভোটে সেটা পাশ করতে হয়েছে। 2/3 তিনি আসন না পেতেন, এটা নাকচ হয়ে যেত।
কাজেই আপনি এইখানে গণভোটে যদি ওইভাবেই যদি আমি মনে করি যে জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের গণভোট এবং এটা এক জিনিস না, অবশ্যই এক না। হ্যাঁ, এটা অনেকটা বিচারপতি শাহাবুদ্দিন যেটা 91 করেছিলেন তার মতো, সেটা কখনো ম্যান্ডেটরি, এটা পোস্ট এফেক্ট, মানে জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা হবে। এখন আপনি এই গণভোটে যদি আপনার কথার কথা হা জয়যুক্ত অথবা না জয়যুক্ত হলো, জাতীয় সংসদ যদি তার সাথে একমত পোষণ না করে 2/3 ভোটে, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এখন যারা গণভোটের মানে নিয়ম নীতি লঙ্ঘন করে যারা সরকারি পয়সা এগুলো ব্যাখ্যা করছে বিভিন্ন জায়গায় গিয়ে, তাদের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা, তারা গায়ের জোরে ব্যাখ্যা করছেন। কাজে এই গণভোটটাও অনুমোদিত হতে হবে আপনার জাতীয় সংসদের 2/3 ভোটের মাধ্যমে, যেটা আগেও হয়েছে। এটা সংসদ অনুমোদন করে তার মানে এই নয়। আমি যে কথাটা আমি খুব মোরাল ইস্যুতে যে কথাটা বলতে চাই, যেখানে দেশের সকল মানুষ, যেমন মনে করেন পৃথিবীর বহু দেশ আছে, তারা যে নির্দিষ্ট দেশের অধীনে থাকবে কি থাকবে না সেটার ব্রেক্সিটের কথা, স্কটল্যান্ডের কথা বলা যেতে পারে, সেগুলো তো গণভোট হয়। সেই গণভোটটা কি মনে করেন ব্রেক্সিটের কথা যদি ধরি, ব্রেক্সিটে পার্লামেন্টে যেতে হয়েছে কিনা, পার্লামেন্টের জেতাটা ইম্পর্টেন্ট না। এটা আমি আবেগের ভাষায় বলছি যে পার্লামেন্ট অনুমোদন না হলে গণভোট টিকবে না, নট এট অল। ব্রেক্সিটের ভোটে কিন্তু একটা প্রশ্ন ছিল, আর আমাদের যে জটিল প্রশ্ন করা হয়েছে এখানে অবশ্যই জাতীয় সংসদকে এটা পরিষ্কার করতে হবে। ব্রেক্সিট তো যাব কি যাব না, কোনো রকম এটা যুক্তি টুক্তি যার দল দিয়েছে, এখানে পক্ষেও যুক্তি হয়েছে, বিপক্ষেও যুক্তি হয়েছে। কিন্তু এই গণভোট আমার মনে হয় পৃথিবীর মধ্যে খুবই, আমি জানি না উদাহরণ আছে কিনা, যে এটা তো আপনি ইয়েস নো দিয়ে সমাধান করতে পারবেন না। কিন্তু এই ভোটটা ইয়েস নোতেই সমাধান হবে। ভোটে আপনার যেহেতু আপনি ওই তিনটায় ভোট দেবেন, একটা আমি না করব সে সুযোগ আপনার নাই। যেভাবে হোক না কেন আলটিমেটলি আপনার প্যাকেজই ভোট দিতে হচ্ছে। এই ধরনের ভোট কখনো ম্যান্ডেটরি হতে পারে না, আর একটু আদেশ জারি করতেই পারেন না মহামান্য রাষ্ট্রপতি। এটা তিনি যেটা করেছেন তাকে জবাবদিহি করতে হবে আগামী পার্লামেন্টে। তিনি এটা অধ্যাদেশের উপরে অতিরিক্ত কিছুই জারি করতে পারেন, তাহলে সংবিধানকে নাকচ করে দিয়ে তাকে ক্রান্তিকালীন সময় এই ক্ষমতাটা দিতে হবে। সেই ক্ষমতা তো মহামান্য রাষ্ট্রপতির নেই। তিনি বলতে পারে যে আমাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠিয়েছে অ্যাকর্ডিং টু সংবিধান, প্রধান উপদেষ্টা হচ্ছে প্রধানমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন, তাই তাতে সম্মতি দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু এই প্রশ্নের জবাব প্রধান উপদেষ্টাকে তো দিতেই হবে এবং মহামান্য রাষ্ট্রপতিকেও এটা জবাব দিতে হবে। মানে তিনি ফাইল ফেরত পাঠিয়েছিলেন কিনা সেটা একটা বিবেচনার দাবি রাখে। এমনি অনেকগুলো ইস্যুজ আছে, যেমন ধরেন যে নির্বাচন ভালো করবার পেছনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা। র্যাবের ক্ষেত্রে দেখলাম আমরা নাম পরিবর্তন করে ফেলার সিদ্ধান্ত হয়েছে, এবং প্রশাসনের ভূমিকা নিরপেক্ষতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলবার চেষ্টা করছেন। না, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তো আপনার মানে মেজর দুইটা পার্টি, মানে বর্তমান কনটেক্সটে মেজর দুইটা পার্টি তো প্রশাসনকে নিয়ে তাদের অবস্থান আছে। কেউ বলেছে টিল্টেড টু জামাত, কেউ বলেছে টিল্টেড টু বিএনপি। তার মানে এ কাইন্ড অফ কন্ট্রোভার্সিস দেয়ার, এতে তো কোনো সন্দেহ নেই। তো দ্বিতীয়ত আপনি যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর তো মোরাল স্ট্রেংথ একেবারেই খুবই মানে নিচে নেমেছে, তো কোনো সন্দেহ নেই। পোশাক বদলেছে বটে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে নৈতিক অবস্থানটা মানে অ্যাসার্ট করা এইটার সেই রকম জায়গাতে এখন পর্যন্ত পৌঁছতে পেরেছে বলে আমার মনে হয় না। যার জন্য সেনাবাহিনীকে আপনার মানে মাঠে থাকতে হচ্ছে, এবং নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবেন, হয়তো নির্বাচনের কিছুদিন পরেও তাদের থাকার প্রয়োজন হতে পারে। সবচেয়ে বড় কথা হলো প্রায় 1.5 বছর দেশের সেনাবাহিনী রাস্তায় থাকতে থাকতে তারাও তো ক্লান্ত। মানে এটা আমার পর্যবেক্ষণে এটা সেনাবাহিনীর প্রধানই বলেছেন যে দীর্ঘ সময় একটা দেশের সেনাবাহিনী পুলিশের ডিউটি মানে করার মতো অবস্থা থাকে না, বাট আলটিমেটলি একটা বিশেষ পরিস্থিতিতে থাকতে হয়েছে। এখন সব কিছু মিলিয়ে মানে নির্বাচন করিয়ে নেওয়ার জন্য যেই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা থাকা দরকার, সেই সক্ষমতা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি অবশ্য ক্লেম করেছেন যে না, তার অধীনস্থ বাহিনীগুলো সে ব্যাপারে রেডি আছে। সেটা এখন আমাদের দেখার বিষয়। আমরা আশা করব যে নির্বাচনের সময় যাতে সহিংসতা অথবা মানে আমরা তো এর আগে নির্বাচনগুলো দেখেছি ব্যালট বক্স নিয়ে টানাটানি কারাকারি চলে যাওয়ার এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যাতে মানে না। ইভেন অনেকে নির্বাচন কমিশনের ভূমিকা অনেকে মনে করেন যে তারাও ঠিকঠাক মতো অ্যাক্ট করতে পারছে না, তাদের অনেক সিদ্ধান্তই আসলে
নির্বাচন কমিশনের ভুল, অযৌক্তিক, বিধিবিধান পরিপন্থী? হ্যাঁ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বেলা আমি পার্টিকুলারলি যদি বলি দুটো, একজন নাগরিক হিসেবে আমার ভাবনার কথা যদি বলি, দুটো বিষয় তারা খুব বেশি সক্ষমতা বা দৃঢ়তা দেখাতে পারেনি। একটা হচ্ছে মানে যাদের ঋণখেলাপি যারা ছিলেন এই ব্যাপারে খুব কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল তাদের। একটা হচ্ছে যে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি আমি তো ব্যবসা সেই অর্থে ব্যবসা করি না, বা আমার ব্যাংক লোন টোনও জিন্দিগি তো ছিল না, আমার ধারণা নাই। তবে যেটা শুনি কত পার্সেন্ট দিলে নাকি রিশিডিউল হয়, 10% না কত দিলে রিশিডিউল হয়। অর্থাৎ আপনার যদি 1 কোটি টাকা থাকে, আপনি 10 লাখ টাকা শোধ করে দিলে বোধহয় রিশিডিউল হয়, এরকম একটা বোধহয় ব্যাপার। এটা ব্যবসায়ীকে আপনি বলতে পারেন ঠিক আছে, তার ব্যবসা প্রতিষ্ঠান যাতে চলমান থাকে, ওখানে যাতে আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন নয়, আপনি একটা ব্যবসায়ীকে এই ধরনের সুযোগ দিতে পারেন। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 10%-এর শিডিউল করা, একজন মানুষ তিনি সংসদে যাবেন, আইন প্রণয়ন করবেন, তার মোরালটা তো অনেক হাই থাকা দরকার। তিনি কেন মানে অন্য ব্যবসায়ীদের মতো 10%-এর সুযোগ নিয়ে তিনি নির্বাচনে দাঁড়াবার সুযোগ না, সেটা করলে ভালো। অভিযোগ তো আছে যে সেটা করা ছাড়াও কেউ কেউ প্রার্থী হয়ে গেছে। তো এটা তো ওটা যেমন বিএনপির আপনার দলেরই একজনের কুমিল্লায় বাতিল হয়েছে। হ্যাঁ, মানে এটা বাতিল হয়েছে, এটা মানে বিচার বিভাগ এটা খুবই মানে আপনার দৃঢ় ভূমিকা পালন করেছেন এই মার্চে। এটা এখানে আমার দলের বলার কিছু থাকা উচিত না। আরেকটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের ইস্যু। রাইট, কিন্তু মানে এই ক্ষেত্রে বা নির্বাচন কমিশন নিজেই যদি ব্যবস্থা নিতে পারত তাহলে তার আদালত পর্যন্ত গড়াতো না। তারপরে দ্বৈত নাগরিকত্বের ব্যাপার নিয়েও তাদের আরও স্ট্রং অ্যাটিটিউড থাকা উচিত ছিল। যারা দেশের পার্লামেন্টে যারা ল মেকার হবেন, এই দেশের জন্য আইন প্রণয়ন করবেন, এই দেশের মন্ত্রী হবেন, শপথ নেবেন এই দেশের জন্য, তাদের দ্বৈত নাগরিকত্ব থাকার তো কোনো কারণ নেই, থাকা উচিত না। কেন থাকবে? একটা মানুষ অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ যার করা আছে, যিনি অন্য রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন, তার স্বার্থকে প্রোটেক্ট করবেন, হ্যাঁ, ডিফেন্ড করবেন তার ইন্টারেস্টকে, তেমন মানুষরা কেন মানে বাংলাদেশের আইন প্রণয়ন করতে যাবেন? আমি যদি ট্রাম্পের কথাই যদি ধরি, এখন ট্রাম্প যদি চাপ দেয় কথার কথা যে তুমি এটা না করলে আমি এটা করব না, এখন আমার আইন প্রণেতা যদি ওই দেশের নাগরিকও থাকেন তলে তলে, তো তখন তিনি তো শপথবদ্ধ, তার তো শপথ আছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন। তখন তো তিনি একটা ডাইলেমার মধ্যে পড়ে যাবেন, তার কার ইন্টারেস্ট তিনি প্রোটেক্ট করবেন। এই বিষয়গুলো পরিষ্কার থাকা দরকার, পরিষ্কার থাকা উচিত ছিল। নির্বাচন কমিশনের পক্ষে যারা মানে রিটার্নিং অফিসার যারা এগুলোকে সেটেল করেছেন, তারা খুব বেশি সক্ষমতার পরিচয় দিতে পারেনি। তাদেরই ক্ষেত্রে ভূমিকা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে সমালোচনা আছে। এবং এটা এই ধরনের ঘটনা আমার মনে হয় যে নির্বাচনের পরেও 12 তারিখের পর নির্বাচনের পরেও এই কন্ট্রোভার্সিটা বা এই ডিবেটটা থাকবে, এবং এটা আমার মনে ডিবেট জিয়ে থাকা হলো। তো ফলে ধরুন আমি যদি এইভাবে বলি, আমরা জনগণই তো ভোট দেওয়ার মালিক, ধরে নিলাম যে আমাদের দল জিতলো, তো জামাতের একজন ব্যক্তির জামাতের একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে তিনি কোনো একটি রাষ্ট্রের নাগরিক, তিনি একটা কাগজের দরখাস্ত দেখিয়েছেন যে তিনি তার নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। আসলে দরখাস্ত দিয়ে, একটা সাদা কাগজের দরখাস্ত দিয়ে নাগরিকত্ব ত্যাগ করা যায় না। একটা দেশের নাগরিকত্ব অর্জন করা যত কঠিন, ওটা ত্যাগ করাও তার চেয়ে মোটেও কম কঠিন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের অনেকগুলো দেশ আছে যেসব দেশে নাগরিকত্ব অর্জন করার ক্ষেত্রে একটা প্রক্রিয়া আছে। আপনি স্টুডেন্ট হিসেবে গেলেন, কাজ করেছেন, ভালো দক্ষতা দেখিয়েছেন, আপনাকে তারা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছে ইত্যাদি, এবং একটা প্রক্রিয়া আপনি মানে নাগরিকত্ব নিয়েছেন। আমি একটু 2 সেকেন্ড শেষ করি, দিয়েছেন। কিন্তু দেয়ার আর কান্ট্রিজ যেগুলো খুব গুরুত্বপূর্ণ দেশ না, এই সমস্ত দেশে আসলে আপনার ওই বিয়ে করে নাগরিকত্ব অথবা চাকরি করে নাগরিকত্ব অথবা পড়াশোনা করে নাগরিকত্ব অর্জন করার ঘটনাটা ভেরি রেয়ার। ওইসব দেশে নাগরিকত্ব অর্জন করতে রীতিমতো ডলার গুনে। যখন এস্টাবলিশ হবে যে একজন মানুষ ওই সমস্ত দেশের ওই ক্যাটেগরির দেশগুলোতে তিনি নাগরিকত্ব নিয়েছেন, তখন যেই সরকার ক্ষমতা আসবে তার মানে প্রতিদ্বন্দ্বীর যেই দলটা নির্বাচনে হেরে যাবেন, সরকার চাইলে তো বলতে পারবেন যে আপনি সো অ্যান্ড সো কান্ট্রির আপনি নাগরিকত্ব নিয়েছেন, হোয়াট ওয়াজ দ্য প্রসেস, আপনি কী করে এটা অ্যাকোয়ার করলেন। তো যদি বলে যে এবং সেখানে কাগজপত্র যদি মনে হয় তিনি নাগরিকত্ব পারচেস করেছেন, কারণ পারচেস করার বিধান আছে অনেক দেশে, তাহলে সার্টেনলি আপনি টাকা লন্ডার করেছেন, টাকা দিয়ে যখন কিনেছেন
তা আপনার সোর্সটা কি, কোন প্রক্রিয়া আপনি নিয়েছেন, এগুলো নিয়ে আমার মনে হয় নির্বাচনের পরেও এই বিতর্ক থাকবে, আইনি প্রক্রিয়াগুলো থাকবে। এটা 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 অনেক এমপির বা নির্বাচিত হয়ে গেলেও অনেক এমপিকে এই বিতর্ক পিছাবে ধন্যবাদ না। ডক্টর মুশতাক হোসেন। দেখুন, নির্বাচনে আইন প্রয়োগে অবশ্যই কঠোরতা থাকা উচিত। তবে যারা মাঠ পর্যায়ে দায়িত্বে ছিলেন, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার, স্থানীয় জায়গায় বেশ কিছু জায়গায় কিছু কিছু দল তারা অনেক লোক জড়ো করেছে আচরণবিধি লঙ্ঘন করে। এখানে 5 জন যাওয়ার কথা 50 জন গিয়েছে এবং রিটার্নিং অফিসারদেরকে রীতিমতো চাপ প্রয়োগ করেছে, হয় পক্ষে নয় বিপক্ষে। ফলে এত প্রচুর সংখ্যায় আপনার প্রার্থিতা গ্রহণ না করে এই ঢাকায় পাঠানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে। এতে মাঠ পর্যায়ে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছে যে ওখানে যদি একজন প্রশাসনের মানুষ অনেক প্রত্যাশার পরে এবারে কিন্তু মানে বিসিএস প্রশাসন ক্যাডারের বাইরে কাউকে দেওয়া হয়নি আমার জানা মতে। ডেপুটি কমিশনার এবং ইউএনও তারাই সব জায়গায় রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হয়েছে। এখন ভোটের আগেই যদি চাপের মুখে তাদেরকে এগুলো করা যায়, যেটা বাতিল করেছে অধিকাংশই কিন্তু এখানে সেই বাতিলগুলো না করছে, আবার প্রার্থীতে বহাল হয়েছে। কিছু কিছু আদালতে গিয়েছে। আদালতের বিষয়, হ্যাঁ, আদালত অবশ্যই অবজেক্টিভ ন্যায় বিচার করবে। এবং আরেকটা বিষয়, আমি নিজে আইন বিশারদ না, যে উনি তার টেকনিক্যালি কারিগরি জ্ঞান, মানে বিচারের কারিগরি জ্ঞান প্রয়োগ করে হয়তো একটা রায় দিলেন এবং মানুষকেও মনে করতে হবে যে এটা একটা সুবিচার হয়েছে। এখন যখন রায় দেওয়া হয়, বিচারকের চোখে কালো কাপড় বাঁধা থাকে, তাই না, যে ভেনাসের মূর্তি আমরা দেখেছি। কিন্তু এখন দেখবে যে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কারা। ঋণ খেলাপি নিয়ে অনেক মামলা হয়েছে, এখন কোন মেরিট কে পাবে, এখানে এগুলো কিন্তু আপনার কনসেপশনের বাইরে না। বা বিদেশি নাগরিকত্বের কথা বলেছেন, অত্যন্ত সঠিক কথা বলেছেন। বিদেশি নাগরিকত্বের প্রশ্নটা নির্বাচনের পরে হবে এবং রিট্রোস্পেক্টিভলি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কোনো বিদেশি নাগরিক ছিল কি না সেটাও কিন্তু প্রশ্নে আসবে। কারণ যে যদিও এটা কোনো একটা পত্রিকায় দেখলাম ত্রয়োদশ সংশোধনীতে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের সদস্য তারাই হতে পারবেন যারা এমপি হওয়ার যোগ্য। তো এমপি হওয়ার যোগ্যের মধ্যে এটাও আছে যে দ্বৈত নাগরিকরা এমপি হতে পারবে না, যেটা এবারে প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না। তাহলে আপনাকে ওটাকে সরকার তো না, তাহলে ওটাকে আপনাকে হয় অনুমোদন করতে হবে, না নাকচ করে আপনার এটা বিচার করতে হবে। সবচেয়ে নাকচ করাই উচিত ছিল। হ্যাঁ, কাজে যারা বাংলাদেশের এমপি প্রার্থী হতে পারবেন না, যতই আপনার মানে হোক না কেন, সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে ঘটুক না কেন, সেটা কিন্তু আপনি ন্যায় বিচারের পরিপন্থী হয়ে যাবে। তাহলে আপনি এগুলো বিচার করছেন কিভাবে? এই যে বর্তমান সংসদ নির্বাচন আপনি করছেন, প্রার্থিতা বাতিল করছেন, ওটা যদি ঠিক হয়ে থাকে, আমাদের যদি সরকারের যারা সদস্য উপদেষ্টা বা যারা মানে সরকারের কর্তৃপক্ষের হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে যদি দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করেন, তাহলে বর্তমান সংসদ নির্বাচনে সেটা কেন করবেন না? ভেরি ভ্যালিড আর্গুমেন্ট, তাই না? একই কথা আপনার অন্যান্য ক্ষেত্রেও কিন্তু খাটবে। আশা করি নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে, এগুলো আলোচনা হওয়া উচিত, প্রতিশোধের জন্য নয়। আপনি কি মনে করেন একাডেমিক কারণে? আপনি কি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে ভূমিকা পালন করছে বা করতে পারছে? বা এখনো পর্যন্ত অত বড় ঘটনা ঘটেনি, কিন্তু দুর্বলতা রয়ে গেছে। দেখুন, পুলিশের একটা সংস্কারের ব্যাপক সুযোগ ছিল এবং পুলিশ সংস্কার কমিশন একটা প্রস্তাব দিয়েছিল। পুলিশ নিজেরাই বলেছে যে রাজনৈতিক পক্ষপাতমূলক বা যারা ক্ষমতার জন্য স্টেক হোল্ডার, তাদের নিয়ন্ত্রণের বাইরে একটা স্বচ্ছ স্বাধীন পুলিশ কমিশন হওয়া দরকার। এটা কিন্তু এই সরকার করতে পারলেন না, যদিও তাদের উপদেষ্টা মণ্ডলী থেকে সর্বসম্মতভাবে প্রস্তাব গিয়েছে। আমলাতন্ত্রের জায়গায় এটা আটকে রাখে। এটা কেমন? আমলাতন্ত্র কি উপদেষ্টা পরিষদের শক্তিশালী? তারা এই বিষয়টি কেন পাবলিক ইস্যু করলেন না? তারা গণভোট নিয়ে সংবিধানের বাইরে বা সাধারণ যে ন্যায় বিচারের ধারা তার বাইরে তারা প্রচার করতে লাগলেন এবং তারা এই জন্য বিশিষ্টভাবে লোক নিয়োগ করলেন। যেই সমস্ত সংস্কার প্রশ্নে সমস্ত দল একমত,
জাতীয় ঐক্যমত কমিশনের ভেতরে এবং বাইরে পুলিশের সংস্কার, স্বাস্থ্যের সংস্কার, স্থানীয় সরকারের সংস্কার, সেগুলোর বিষয়ে তারা কিন্তু কোনো সিরিয়াসনেস দেখালেন না। তারা গণভোট নিয়ে খুবই আজকে পরেশান হয়ে গেছেন। এগুলো তারা কেন করলেন না? পুলিশের যদি এই সরকার থাকা অবস্থাতেই সর্বসম্মতভাবে গৃহীত পুলিশ সংস্কার, স্বাধীন পুলিশ কমিশন গঠনের যে প্রস্তাবটা, সেটা যদি হতো তাহলে পুলিশের একটা নৈতিক শক্তি, তাদের জনবল বা তাদের অস্ত্রপাতির কোনো ঘাটতি নেই। ঘাটতি যেটা রিপন ভাই বলেছেন যে মনোবলের ঘাটতি। কেন? এখন চিন্তা করছেন, আমি যদি এখন নিরপেক্ষ আচরণ করি, ওটা যার বিরুদ্ধে যাবে তিনি যদি আগামীতে এমপি হন বা তিনি যদি ক্ষমতাসীন সরকারের দলের সমর্থক হন, আমার তো ভবিষ্যতে বিচার হবে। এখন যে সমস্ত অভিযোগ আসছে, একটা হচ্ছে যারা গণহত্যা জড়িত তাদেরকে আপনি অবশ্যই শাস্তি দেবেন, কিন্তু তার দাদা একটা দলের সমর্থক, কাজে তাকে চাকরি দেওয়া যাবে না। এইসব কারবার হয়েছে যে শিক্ষানবিশ তাকে বাধ্য হলে কেন সে অমুক দলের সাপোর্টার বা তার চাচা বা তার বাবার সাপোর্টার। এটা যে আগামীতে যে হবে না, আপনি সেই গ্যারান্টি রাখলেন না। কিন্তু যদি স্বাধীন পুলিশ কমিশন হতো যে তার মেরিট অনুযায়ী তাকে বিচার করা হবে, তার বাবা দাদা কোন দল সেটা বিচার করা হবে না। এটা অন্যায়ভাবে করা হয়েছে গত সরকারের আমলে। পুলিশ রিক্রুটমেন্টের সময় তারা এই 14 গোষ্ঠী ঠিকুজি নিয়ে দুর্নীতি করে তারা অনেক চাকরি দিয়েছে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তার অবশ্যই চাচাকে বাবা বানিয়ে, হ্যাঁ, জঘন্য ঘটনা। একটা তার চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় খুবই জঘন্য ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না সেটা যদি আমরা করতে পারতাম অন্তর্বর্তীকালীন সময়ে, আমি মনে করি প্রশাসনে যারা আছে তাদের দক্ষতার কোনো ঘাটতি নেই, নির্বাচন কমিশনে যারা আছে তাদের দক্ষতার ঘাটতি নেই, পুলিশে যারা আছে তাদের কোনো ঘাটতি নেই, সামরিক বাহিনী সহ সবাই দক্ষ। কিন্তু তারা ওই অনিশ্চয়তা ভুগছেন ভবিষ্যৎ রাজনৈতিক পরিবর্তনের পরে তাদের উপরে উইচ হান্টিং করা হবে কিনা, যে তাদের উপরে অভিযোগ আনা হবে কিনা, তুমি আমাকে হারাবার জন্য কাজ করেছো বা তুমি আমার বিরুদ্ধে অনেক চড়াও হয়েছো, কাজে এখন তুমি ফ্যাসিবাদের দোষর বা তুমি অমক ইত্যাদি। কাজে এইটার কারণে কিন্তু আমাদের প্রশাসন, পুলিশ বাহিনী, যারা সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশন একটা দোদুল্যমানতার ভাব আছে, দোমানা ভাব আছে। তবে জনগণের দৃঢ় ঐক্য যদি থাকে, রাজনৈতিক দলগুলো কতটুকু ঐক্যবদ্ধ হবে জানি না, তাহলে কিন্তু এরাই কিন্তু চমৎকার একটা নির্বাচন উপহার দিতে পারবে। এই যে কদিন বাকি আছে জানি না সেই পরিবেশ তৈরি হবে কিনা। আরেকটা প্রসঙ্গ, যে বাংলাদেশের নির্বাচন আসতেই আমরা বিদেশিদের তৎপরতা দেখি, কিন্তু এবারকার তৎপরতাটা একটু গুপ্ত এবং সুপ্ত দুরকমই আছে। সো একদিকে প্রতিবেশীরা তারা খুব একটা সরব নয়, কিন্তু বোঝাই যায় যে তারা খুব একটা এই প্রক্রিয়ার সঙ্গে নিজেকে সরাসরি এনগেজ করছে না বা যে কোনো কারণে। পাকিস্তান যারা অনেকদিন সাইড লাইনে ছিল তারা এখন বেশ সক্রিয়। টার্কির কথা শোনা যায়, আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য তাদেরও নানা রকমের কথাবার্তা শুনি। সো আপনি কি দেখেন? এবং এর মধ্যে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে শুল্ক নিয়ে যে একটা অসন্তোষ বা অস্বস্তি ছিল, সেটা অনেকখানি এখন প্রায় কাটবার পথে। জি, আগে তো একটা আলোচনা হতো যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইন্ডিয়ান লেন্সে দেখে কিনা, মাঝখানে সেটা অনেকে আশাবাদী। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে, বিশেষ করে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে একজন রাষ্ট্রদূত ছিল, পরে উনি গার্মেন্টসের কনসালটেন্সি করতেন, নামটা আমি ভুলে গেলাম। মানে ইমিডিয়েটলি আপনার 9/11 পরে যে ভদ্রলোক এসেছিলেন আর কি, রাইট, আমি নামটা ভুলে গেলাম, হোয়াট এভার। তো মিলারের কথা বলছেন না, মানে ওই যে আপনার গার্মেন্টস, হ্যাঁ, মরিয়াটি, জেমস মরিয়াটি, রাইট। তো এই যে জেমস মরিয়াটির একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করলাম ইমিডিয়েট আফটার, মানে আপনার মানে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো 2009-তে। তো তখন তার একটা বক্তব্য ছিল, মানে ভারত, মানে ভারত হচ্ছে এই রিজিয়নের স্টেক হোল্ডার, ভারত কিভাবে দেখছে এই দেশটা, মানে সব কিছু তার কথাবার্তা মানে অ্যাজিভ যেন মানে বাংলাদেশটাকে সে সিরিয়াসলি নিচ্ছে না। তো দীর্ঘদিন পর আমরা একটা স্বস্তির মধ্যে গিয়েছিলাম, বিশেষ করে গত কয়েক বছরে, যে বাংলাদেশটাকেই মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলো তারা বাংলাদেশে তাদের যেমন অ্যাম্বাসি আছে এখানে একটা মিউচুয়াল ইন্টারেস্ট বা মিউচুয়াল ফোকাস থাকবে। তো এর মধ্যে এটা তো সত্য কথা যে আপনার সূর্যের তাপটা কোথায় উঠছে
সেটার উপর তো অনেক সময় আপনি তাপ ইয়ে করবেন, অনুভব করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যখন ভারতের উপর যখন একটা শুল্কের চাপ বেড়ে গেল রাশিয়া থেকে তেল কেনাকেনির ব্যাপার নিয়ে, তখন বাংলাদেশ একটু কমফোর্টেবল জায়গা ছিল যে অ্যাটলিস্ট মানে বড় মুরব্বির দৃষ্টি আমার দিকে না, বড় মুরব্বির দৃষ্টি আমার প্রতিবেশী দেশে বা অন্য অনেক দূরে। তো গতকালকেই যে রিপোর্টটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আপনার চীনকে কন্টেইন করার দৃষ্টিভঙ্গিতে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর তাদের মানে শুল্ক হার কমিয়ে দিচ্ছে, অর্থাৎ ভারতকে তারা আবার কগনিজেন্সে নিচ্ছে। ভারতের নেতৃত্বে, ভারতের কর্তৃত্বে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবার যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, রাইট, এ সব কিছু মিলিয়ে মানে মনে হচ্ছে যে এগেইন আবার ইন্ডিয়ান লেন্সে বাংলাদেশকে দেখার একটা ব্যাপার যাতে না হয়ে ওঠে। মিনওয়াইল বাংলাদেশে ট্রাম্প গভর্নমেন্ট যেই শুল্ক হার চাপিয়েছে তার থেকে কিন্তু ভারতে প্রায় 25 থেকে 50 পর্যন্ত করেছিল, আবার সেখানে নামিয়ে 18% চলে আসছে। অর্থাৎ ইতিমধ্যে ভারত আমাদের চেয়ে কম, অর্থাৎ সেক্ষেত্রে অনেক কিছু এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভনেস কিন্তু ভারতের তুলনায় কম থাকবে। এটা একটা বিষয়। অপরদিকে আমাদের পলাতক লীগের লোকেরা মানে আপনার ভারতে বসে আছে, মাঝে মধ্যে কথাবার্তা বলে। গতকালকে বোধহয় জয় বোধহয় ক্যালকাটাতে বোধহয় একটা বইয়ের প্রকাশন উৎসবে কথা বলেছেন। তো এই যে দিনকে দিন কথা বলছেন এবং তাদের নানা ধরনের আকাঙ্ক্ষা প্রকাশ হচ্ছে বা তারা তাদের দলের জনগণকে এটা করো ওটা করো বলতে পারছে। এইটা যদি নির্বাচনটা যদি যেটা আমাদের দল বলেছিল 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচনটা করে, আমরা তো ইনিশিয়েটিভ চাচ্ছিলাম 3 মাসের মধ্যে নির্বাচনটা হোক। একটা বড় রাজনৈতিক দল হিসেবে অথবা দেশ পরিচালনার অভিজ্ঞতা হিসেবে আমরা সব কিছু মনে করেছিলাম সময়টা যত বিলম্ব হবে ততই আপনার পতিত স্বৈরাচার তারা কথা বলা শুরু করবে। এবং সরকারের গভর্নেন্সের অভাব ছিল, তাদের শাসন ক্ষমতায় তাদের দুর্বলতা ছিল, সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা বড় মাপের মানে ঝামেলা প্রফেসর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট মোটা দাগে মোটামুটি মানে সৃষ্টি করে গেছেন। একটা জঞ্জাল, আবার নতুন করে কিন্তু আবার যেটা বলে ডাস্টবিন থেকে আসে না, কাক অনেক সময় ময়লা আপনি ফেলে দিচ্ছেন কিন্তু কাক ঘেটে আবার আপনার আঙ্গিনার মধ্যে রেখে যায়। আমার কাছে মনে হলো বাংলাদেশের জনগণ যে জঞ্জালটা সাফ করে ফেলেছিল ইউনূস সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে অথবা তার প্রশাসনের মধ্যে কিছু লোকের অন্য কোনো অভিসন্ধি থেকে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়েছে। বালকেরা তারা নির্বাচন মানে আগে সংস্কার পরে নির্বাচনগুলো না বুঝে অনেক আবেগের কথা বলতো, নতুন বন্দোবস্তের কথা বলতো, নিউ রিপাবলিকের কথা বলতো, এগুলো না জেনেই বলতো বলে আমি বিশ্বাস করি। কারণ এই যে নতুন বন্দোবস্ত বলে দুটি শব্দ, এটা গত 14-15 মাস, এখন অবশ্য পোলাপান বলে না, এর শুরুতে খুব বলতো, কোন মুরব্বীর কাছে শুনছে হয়তো, কিন্তু এটা জানে না। এই নতুন বন্দোবস্ত সম্পর্কে এক প্যারা লেখা এই ছেলেপেলেদের নতুন দলের তরফে এক প্যারা লেখা নাই, কোনোদিন তারা বলতে পারেনি। নিউ রিপাবলিক মানে নতুন প্রজাতন্ত্র, সেকেন্ড রিপাবলিক যেটা বলতো তারা, এই সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টটা কি, ফার্স্ট রিপাবলিক কোন অধ্যায়ে সেকেন্ড রিপাবলিক হয়, ফ্রান্সের রিপাবলিকগুলো তো তৃতীয় চতুর্থ রিপাবলিকের জায়গায় চলে গেল, সেটার অধ্যায়টা কি, প্রেক্ষাপট কি, এগুলো না জেনেই এই সমস্ত রিপাবলিক বলা শুরু করলো। তারপরে তো তারা যা করেছে সেটা তো আমরা সবাই জানি, তাদের হাসকাণ্ড বলেন, তাদের দুর্নীতির কথা বলেন। এখন তাদের মনোনয়নপত্র দাখিল করার সময় তাদের কাউকে দেখি আমরা কনসালটেন্ট হয়ে গেছে, ব্যবসা থেকে টাকায় আসছে, এই যে নানা ধরনের ফাঁক ফোকর ঢাকার জন্য নানান কিছু ব্ল্যাঙ্কেট দিতে হচ্ছে তাদেরকে, এটা তো এক্সপেক্টেড ছিল না। আপনি জনগণের কাছে আপনি ছিলেন আইডল, আপনার সে আইডল অবস্থাটা নাই, এটা ভেঙে গেছে, এটা কেটে গেছে। তো সুতরাং বিএনপি যখন বলছিল তখন কিছু লোকজন বলা শুরু করলো কোনো দলের তরফ থেকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া ছিল না, বিএনপি দেশকে রক্ষা করার জন্য, দেশ যেটা অনিবার্যভাবে দেশ যেটা বিপদের দিকে আগাচ্ছে, আবার যে ইন্ডিয়ান হেজিমনি এখানে আবার মানে দৃষ্টি দেবে, এখানে প্রভাব বিস্তার করবে, সেই অবস্থাটা বিএনপি মানে এটা সেন্স করছিল, তার স্মেল করছিল। সেই জন্য আমরা চাচ্ছিলাম নির্বাচনটা হোক, এখন তো সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের ভূমিকা সবসময় আলোচনায় আসে, বিশেষ করে নির্বাচন আসলে সেটা আরো অনেক বেশি আলোচনা এবারও আছে। তো আপনি কি দেখছেন বিদেশি শক্তিগুলো বা বিদেশিদের ভূমিকা, তৎপরতা, বিদেশি বিপক্ষ অবস্থান নিয়ে নীতির বিষয়ে
আমার দল বা আমাদের জোট আমরা বলি, দেখুন ভারতের সাথে আমাদের অনেক সমস্যা আছে, অসম অনেক বিষয়গুলো আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের নির্বাচনে তাদের ভূমিকা, আমি বলছি নট অনলি ভারত। আগে নীতিটা একটু সংক্ষেপে বলি, কিন্তু আমরা পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে আমাদের কোনো মানে ইয়ে করা দরকার নেই, খেলাধুলা করা দরকার নেই। আবার ভারতের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলাধুলা করার প্রয়োজন নেই। চীনের পক্ষ হয়ে মার্কিনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার প্রয়োজন নেই। আবার মার্কিনের পক্ষ হয়ে চীন রাশিয়ার বিরুদ্ধে কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের জাতীয় স্বার্থে দ্বিপাক্ষিকভাবে যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা দরকার করব, চীনের সাথে করব, বা ইউরোপিয়ান ইউনিয়ন, সৌদি আরব, অনেকগুলো দেশ, যেহেতু আমরা অনেকের সাথেই সম্পর্ক আছে বা আমাদের উন্নয়নের সহযোগী ওনারা। তো যাদের এখানে বাংলাদেশে ইন্টারেস্ট আছে, অনেকে বিনিয়োগ করেছে বা অনেক কিছু আছে, তারা পর্যবেক্ষণ করতে পারে। কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত, যখন ভারতে নির্বাচন হয় আমাদের অনেক মানুষ কিন্তু পর্যবেক্ষণ করে যে কে সামনে আসতে যাচ্ছে। অনেক পলিসির সাথে ব্যবসা বাণিজ্য ছাড়াও অনেক ইন্টারেস্ট থেকে করে। কাজে বিদেশের কোনো সরকার তারা যে এখানে বিনিয়োগ করেছে সেটা নিরাপদ থাকবে কিনা তারা উদ্বিগ্ন থাকতে পারে, বা তাদের সাথে এখানে শিক্ষা, সাংস্কৃতিক, কূটনৈতিক বিষয়গুলো আছে। পর্যবেক্ষণ করা, আগ্রহ থাকা দোষের কিছু না, আমরাও করি। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হলে আমরা এখন তো আরও বেশি করে পর্যবেক্ষণ করব। আমাদের উপর বাণিজ্য শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে, ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, ওখান থেকে অনেক লোককে ফেরত পাঠানো হয়েছে খুবই অসম্মানজনকভাবে। এটা এই সরকারের বদলে আরেক সরকার আসলে এটা কমে যাবে কিনা, এগুলো আমরা পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের বাইরে যদি আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা হয় বা তাদের সরকারি পর্যায় থেকে কোনো মন্তব্য করে যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য না। হ্যাঁ, সেটাকে অবশ্যই বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলোকে আত্মসম্মান বোধসম্পন্ন হওয়া উচিত। আমি মনে করব যে বিদেশি যারা এখানে করে তাদের তো গোয়েন্দা বিভাগগুলো আছে যেগুলো তাদের মতো করেই চলে। আমাদের সরকারের উচিত গোয়েন্দারা যেন নিয়মের মধ্যে থাকে। এটার মধ্যে সবসময় একটা ক্ল্যাশ থাকে যে আমাদের সরকার চাইবে বিদেশি গোয়েন্দারা নিয়মের মধ্যে থাকবে, আবার বিদেশিরা চাইবে যে এটাকে ফাঁক ফোকর দিয়ে তাদের গোয়েন্দাদের কাজ করবে যাই। কিন্তু রাজনৈতিক দলগুলোর হাত দিয়েই কিন্তু আমাদের বাংলাদেশে রাজনৈতিক বিষয়গুলো অনেকগুলো হস্তক্ষেপ করা হয়, এবং রাজনৈতিক দলগুলো অনেক সময় উইলিংলি, স্বেচ্ছায় তাদেরকে সার্ভ করতে হয়। এটাই কিন্তু আমাদের আত্মমর্যাদার জন্য খুবই খুবই খারাপ, এবং সেখানে ওই নীতিটা পালন করা উচিত। হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ দূতাবাসের সঙ্গে অবশ্যই কথা বলবে, কারণ বিশেষ করে যে সমস্ত দল ক্ষমতায় যাওয়ার কাছাকাছি আছেন বা বিরোধী দল, তাদের মতামতটা কি সেটা যেমন বিদেশিদের জানা দরকার, বিদেশিদেরও জানা দরকার যে আমাদের সম্পর্কে কী ভাবে। আমাদের দল সম্পর্কে একটা ভুল ধারণা থাকতে পারে যারা বিদেশি শক্তিগুলো আছে। নিশ্চয়ই আমি চাইবো এটা ভুল ধারণাটা দূর করার জন্য যে আমরা এটা চাচ্ছি এবং আমাদের কার্যকলাপ দেখো। এই পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক লেনদেন, এটা কিন্তু সরাসরি আলোচনার মাধ্যমে হতে পারে, পত্রিকায় প্রবন্ধ লেখে হতে পারে, এই আপনার টক শো থেকেও। আমি মনে করি যে বিদেশি দূতাবাসের অধিকাংশ আপনার টক শোগুলো তারা ফলো করে। হ্যাঁ, একটা ভালো সম্পর্ক আছে আপনার এবং একটা বিশ্বাসযোগ্যতা আছে। যে সে স্টাডি করাটা ঠিক আছে, স্টাডি করার পার্ট পরস্পরকে বোঝা ঠিক আছে, কিন্তু আমি যদি অন্যায় সুবিধা নিতে চাই, যেই কথাটা আপনি প্রকাশ্যে স্বীকার করতে পারবেন না, সেরকম আপনি যদি ফেভার নেন বা ডিসফেভার করেন কারো পক্ষ হয়ে কারো বিরুদ্ধে, এটা শুধু জাতীয় মর্যাদার জন্যই আপনার ক্ষতিকর না, ওই রাজনৈতিক দলগুলোর বিকাশের পথেও কিন্তু বাধা। এবং বাংলাদেশের কেন কোনো দেশের মানুষই কোনো একটা দলকে গ্রহণ করবে না যে একটা ব্র্যান্ডেড হবে, যে ও ভারতের মুখপাত্র, ও মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র, ও সৌদি আরবের কথা বলে, ও তুরস্কের কথা বলে, ও পাকিস্তানের কথা বলে। এইরকম ব্র্যান্ডেড হওয়া কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষেও কিন্তু একটা বিপজ্জনক। এবং জনগণ, আমি দেখেছি বাংলাদেশের জনগণ এরকম লোককে, সে যতই শিক্ষিত হোক, যতই ডাকসাইট হোক, তাকে সমর্থন করে না। তার বিরুদ্ধে তারা প্রকাশ্যে যদি করতে সাহস না পায়, তারা কিন্তু আড়ালেও তার সমালোচনা করে। কাজে এই দিক থেকে আমরা বলি, হ্যাঁ, বিদেশিরা যেমন চেষ্টা করবে, তারা এখানে একদম তাদের কথায় উঠবে আর বসবে এরকম লোকজন এখানে প্রভাব বিস্তার করুক, সে সমস্ত জায়গায় যাক, রাজনীতিবিদ হোক, আমলা বা অন্যান্য জায়গায়। আমাদের সেটা বুঝেই যে আমরা স্বাধীনচেতা যদি না হই, এবং আলটিমেটলি কোনো বিদেশি শক্তি কোনো সরকারকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে না। তাহলে শেখ হাসিনা কিন্তু আরও বহুদিন ক্ষমতা থাকতেন। তিনি বলে বেড়াতেন, হয়তো প্রকাশ্যে না, যে
কোনো চিন্তা নেই, মানে কেন? যেখান থেকে বিপদ না, আসতে বলতো তো হবে। মোশতাক ভাই, হ্যাঁ, বলতো তো দিল্লি আছে, আমরা আছি তো দিল্লি আছে। যাই হোক, এটা হয়তো তার ক্লোজ সার্কেল বলতে না, টিকিয়ে একদম রাখতে পারে নাই। পাবলিকলি বলছে তাদের জেনারেল হ্যাঁ, সেক্রেটারি বলেছে। ওবায়দুল কাদের। আমার কেউ যদি মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমার পক্ষে আছে, আমার কোনো চিন্তা নেই, আমাদের বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যেমন ফিলিপিন্সের মার্কোস, সে তো আমেরিকার একেবারে শোভয় ছিল, যে সে ভেবেছে মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন আছে আমাকে হঠাৎ প্রচণ্ড গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে বিদায় নিতে হয়েছে। কাজেই বিদেশিরা বিদেশিদের অবজেক্টিভ নিয়ে, তাদের স্বার্থ নিয়ে কাজ করবে, আমরাও আমাদের অবজেক্টিভ পরিষ্কার করে আগাতে হবে। সম্পর্ক থাকা দোষের কিছু নয়, কিন্তু কারো পক্ষ হয়ে কারো বিরুদ্ধে এই ধরনের সার্ভিস দেওয়াটা অবশ্যই নিন্দনীয়। ডক্টর রিপন, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। ইনফ্যাক্ট আমরা চাই বা না চাই, আপনি যেটা বললেন যে সমস্ত দেশ, মানে অর্থাৎ যাদের এখানে দূতাবাস আছে, যাদের এখানে ইনভেস্টমেন্ট আছে, তারা বাংলাদেশে কোন সরকারটি আসছে, সেই সরকারটি আসলে তার বিনিয়োগ নিরাপদ কিনা, তার জিও পলিটিক্যাল ইন্টারেস্ট কতটা আপনার ডেভেলপ করবে অথবা কতটা ক্ষতিগ্রস্ত, এটার জন্য তাদের অবশ্যই এক ধরনের আগ্রহ থাকে। এবং আমরা অতি সম্প্রতি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের আমরা যদি একটা কনভারসেশনের লিকটা আমরা দেখে থাকি, এবং এটা বিশ্বাসযোগ্যতা অবশ্য দূতাবাস করেনি, মানে ডিক্লাইন করেনি, হোয়াট এভার, তো সেখানেও তো বোঝা যায় যে বাংলাদেশে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর গতি প্রকৃতি নিয়ে তাদের আগ্রহ আছে, এতে তো কোনো সন্দেহ নেই। তবে আমাদের যেটা উচিত হবে, আমাদের জনগণের কাছে, রাজনৈতিক দলগুলোর উচিত হবে জনগণের কাছে স্পষ্ট করা, সেটা হচ্ছে দেশের স্বার্থের বিপরীতে তারা কোনো ভূমিকা নিচ্ছেন না। আমাদের দলের তরফ থেকে আমরা এটা বলতে চাই যে আমাদের একটা প্রতিশ্রুতি জনগণের কাছে আছে, নির্বাচনের আগে থেকে আমাদের মানে পার্টির একটা স্পিরিটের কথা আমরা জানান দিয়েছি, সেটা বলেছি সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা তারেক রহমান একটা কথা তুলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ট্রাম্প সাহেব, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেন, ভবিষ্যতে বিএনপি নির্বাচিত হলে তিনি বাংলাদেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন। ডক্টর মোশতাক হোসেন। না, এটা ভালো, তবে আবার বাস্তবতার দোহাই দিয়ে যেন অন্য কথা বলা না হয়। আমাদের দেশের রাজনীতিবিদরা, বিশেষ করে যারা ক্ষমতায় গিয়েছেন বা ক্ষমতায় আসতে চাচ্ছেন, তারা অবশ্যই প্রতিশ্রুতি দিয়েছেন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, বিদেশে আমাদের প্রভু নেই বন্ধু আছে, কিন্তু আমরা এটা কার্যক্রমে আগামী দেখতে চাই। এবং এখন দেখুন, চট্টগ্রাম বন্দরের লিজ দেওয়া নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে। রিপন ভাইয়ের দল কিন্তু কোনো কথা বলেননি, যদিও তাদের শ্রমিক সংগঠন অত্যন্ত সোচ্চার যে এটা লাভজনক বন্দর কেন বিদেশিদেরকে দেওয়া হবে। কাজে এই বিষয়ে কিন্তু তাদের দলের মূল দল থেকে কথা বলা হয়নি। কাজে এইগুলো কিন্তু দেখার বিষয় আছে। আমি যদি এভাবে বলি, এটা ছাত্রদের ইস্যুতে ছাত্রই কথা বলবে, তাই না? আমরা তাই বলেছি, আমাদের ছাত্র জীবনে আমরা তো তাই বলতাম, সেখানে বন্দর তার শ্রমিকদের বন্দর শ্রমিকদের বিষয় নয়, সেটা সত্য। তবে সেটা মানে পার্টির তো নিশ্চয়ই সেটার মানে এই কথা পার্টির এন্ডোর্সমেন্টের বাইরে শ্রমিক দল এইভাবে কথা বলতে পারে। শ্রমিক দলের ভূমিকা খুবই ভালো, তারা এখানে লিড দিচ্ছে, মানে নেতৃত্ব দিচ্ছেন। আমরা খুবই মানে দেখছি যে তারা তাদের ভূমিকা যেন অব্যাহত থাকে, কোনো এক সময় যেন তাদের মূল দল থেকে বলা না হয় এবার থামো, তাহলে তো সেটা দুঃখজনক হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মোশতাক হোসেন এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন আর 8 দিন বাকি, নির্বাচনটা আশা নিরাশার একটা নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা সবাই চাই যে অবস্থার মধ্যে, যে কাঠামোর মধ্যে নির্বাচন হচ্ছে, যতটা সম্ভব একটা ভালো এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। এবং একই সঙ্গে বিদেশিদের প্রসঙ্গে আলোচনা হয়েছে, বিদেশি রাষ্ট্রগুলোর ভূমিকা এবং তাদের সঙ্গে আমাদের এনগেজমেন্টের ইস্যুটি। সেখানেও আমার দুই অতিথি প্রায় একমত যে আমাদের জাতীয় স্বার্থটাই প্রধান, এবং সেটা বিবেচনা করেই আসলে এই সম্পর্কগুলো নির্ধারণ করা উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।